শুভ সকাল বন্ধুরা। আজ হলো 16 নভেম্বর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিহারে এনডিএর জয়ের নেপথ্যে মায়াবতী ওয়েসি প্রশান্ত। বিহারের অবস্থা হবে না আসাম কংগ্রেসের, বললেন গৌরব গগৈ। ভরাডুবিতেও ভোটের অঙ্কে বিজেপি জেডিইউকে ছাপিয়ে গেল আরজেডি। বিহারে 2-3 দিনের মধ্যেই শুরু হবে সরকার গঠনের প্রক্রিয়া। বৃন্দাবনী বস্ত্র 2027 সালে আসার সম্ভাবনা আসামে। লন্ডনে মুখ্যমন্ত্রী হিমন্ত। লন্ডন মিউজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে মৌ স্বাক্ষরের সম্ভাবনা। এবং সর্বশেষ খবরটি হল বিহার বিপর্যয়ের পর রণকৌশল বদলাচ্ছে কংগ্রেস। এবারে শুনুন বিস্তারিত খবর। 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল 2010 সালে এনডিএর বিশাল জয়ের কথা মনে করিয়ে দেয়। কিন্তু এবার নতুন রাজনৈতিক সমীকরণ দেখা গিয়েছে। বিহারের জনগণ আবারও এনডিএকে নির্বাচিত করেছে। ক্ষমতাসীন জোটকে 202টি আসনে জিতিয়েছে, যেখানে মহাগঠবন্ধন মাত্র 35টি আসন জিতেছে। উভয় জোটের জন্যই ফলাফল অপ্রত্যাশিত ছিল। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ফলাফলের প্রতি অবিশ্বাস প্রকাশ করে বলেন, এই ফলাফল আমাদের সকলের কাছে অবিশ্বাস্য। শুধু কংগ্রেস নয়, এমনকি বিহারের জনগণ এবং আমাদের জোটের শরিকরাও এটি বিশ্বাস করতে পারছেন না। কোনো দলের জন্য 90% স্ট্রাইক রেট, এটি কখনো ঘটেনি। আমরা বিহার জুড়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি এবং তথ্য সংগ্রহ করছি। এই নির্বাচনটি তাৎপর্যপূর্ণ ছিল কারণ রাজনৈতিক কৌশল ভিত্তিকে রাজনীতিবিদে পরিণত হওয়া প্রশান্ত কিশোরের প্রতিষ্ঠিত জন সুরজ পার্টি প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেছিল। একটিও আসন না জেতা সত্ত্বেও দলটি মোট ভোটের 3.4% অর্জন করেছিল, যা বিহারের রাজনীতিতে সম্ভাব্য বিঘ্নকারী হিসেবে আবির্ভূত হয়েছে। জন সুরজ খাতা খুলতে ব্যর্থ হলেও উভয় জোটেরই বুট কেটেছে পিকের দল। জন সুরজ পার্টি 238টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এর মধ্যে একটিতে দ্বিতীয়, 129টিতে তৃতীয়, 73টিতে চতুর্থ, 24টিতে পঞ্চম এবং 12টি আসনে ষষ্ঠ থেকে নবম অবস্থানে রয়েছে। দলটি এনডিএ এবং এমজিবি উভয়ের বুটেই ভাগ বসিয়েছে। 33টি আসনে জন সুরজের বুটের ভাগ জয়ের ব্যবধানের চেয়ে বেশি ছিল। এই 33টির মধ্যে এনডিএ 18টি এবং এমজিবি 13টি জিতেছে। প্রচারের সময় পিকে বলেছিলেন যে তার দল উভয় ব্লকের বুটে ভাগ বসাবে। ফলাফলে এটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। মায়াবতীর বহুজন সমাজ পার্টি 181টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে একটিতে জয় এবং অন্যটিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। বছরের পর বছর ধরে ইন্ডিয়া ব্লকের দলগুলি বিএসপিকে বিজেপির বি টিম হিসেবে কাজ করার অভিযোগ করে আসছে। উত্তরপ্রদেশ বিধানসভা এবং লোকসভা নির্বাচনের পর এই অভিযোগ আরও তীব্র হয়েছে। বিহারের ফলাফল ইঙ্গিত দেয় যে বিএসপি এনডিএর চেয়ে মহাজোটবন্ধনকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। 20টি আসনে বিএসপি জয়ের ব্যবধানের চেয়ে বেশি ভোট পেয়েছে। এর মধ্যে 18টি এনডিএ জিতেছে এবং মাত্র 2টিতে এমজিবি জিতেছে, যার অর্থ 90% ক্ষেত্রে তাদের উপস্থিতি এনডিএর সুবিধার্থে কাজ করেছে। আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম বিহারে ভালো পারফর্ম করেছে। তারা 5টি আসন জিতেছে। 2020 সালেও একই ফল ছিল। এই বছর একটিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এটি 9টি আসনে ফলাফলকেও প্রভাবিত করেছে। জয়ের ব্যবধানের চেয়ে বেশি ভোট পেয়েছে। এর মধ্যে 67% আসন এনডিএ জিতেছে এবং 33% আসন এমজিবি জিতেছে। মহাগঠবন্ধন এবং বিশেষ করে এর প্রধান শরিক দল আরজেডি এবং কংগ্রেসের জন্য এটি বিহারের সবচেয়ে খারাপ নির্বাচনী ফলাফলগুলির মধ্যে একটি। নির্বাচনের ফলাফল থেকে বোঝা যাচ্ছে যে ত্রিমুখী প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে এনডিএর পক্ষে ছিল। আরজেডি 23.4% ভোট পেয়েও মাত্র 25টি আসনে জয়ী হয়েছে, যেখানে বিজেপি 20.4% এবং জেডিইউ 19.6% পৃথকভাবে 3 গুণের বেশি জয়লাভ করেছে। এটি দেখায় যে এনডিএ সফলভাবে তার ভোট ভিত্তি সংহত করেছে যখন বিরোধী ভোট বিভক্ত হয়ে পড়েছে।
তথ্য থেকে জানা যায় যে 243টি আসনের মধ্যে 63টি সরাসরি জনসুরজ, বিএসপি এবং এআইএমআইএম দ্বারা প্রভাবিত ছিল। এই আসনগুলিতে তাদের সম্মিলিত ভোটের ভাগ জয়ের ব্যবধানকে ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে এনডিএ 44টি প্রায় 70% জিতেছে, যেখানে এমজিপি 19টি জিতেছে। মহাগঠবন্ধন এনডিএ বিরোধী ভোট ব্যাংকের উপর নির্ভর করে, কিন্তু এই নির্বাচনে তা 3 ভাগে বিভক্ত হতে দেখা গিয়েছে। বিএসপি দলিত ভোট আকর্ষণ করেছে, এআইএমআইএম মুসলিম ভোটকে একত্রিত করেছে এবং জনসুরজ যুব ও উন্নয়নমুখী ভোটারদের আকর্ষণ করেছে। বিরোধী ভোটে এই বিভাজন এনডিএকে জয় পেতে সহায়তা করেছে। অপরদিকে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর ঐতিহাসিক জয়ের পর রাজ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার পাটনায় এনডিএ জোটের প্রতিটি দলের নির্বাচিত বিধায়কদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি জোট সঙ্গীরা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান। এনডিএ সূত্র জানায়, বিজয়ী বহু বিধায়ক এখনও নিজেদের এলাকায় থাকায় তারা পাটনায় পৌঁছালেই 2 থেকে 3 দিনের মধ্যে সরকার গঠনের আনুষ্ঠানিকতা শুরু হবে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 22 নভেম্বর। তার আগেই 18তম বিধানসভা গঠিত হবে। নতুন সরকার গঠনের প্রথম ধাপ হিসেবে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে গিয়ে ইস্তফা দেবেন এবং শপথ গ্রহণের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করবেন। শনিবার বিজেপি সদর দফতরে শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। বিজেপি 101টি আসনের মধ্যে 89টিতে জয়ী হয়েছে। বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল বলেন, ভোটে এনডিএর বিপুল জয়ের পর দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব শীঘ্রই সরকার গঠনের সমস্ত প্রক্রিয়া চূড়ান্ত করবে। সবকিছু আগামী 2 দিনের মধ্যেই সিদ্ধান্ত হবে। তিনি আরও জানান, আজ রাজ্যের সব জেলায় বিজয়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বিজেপি ধন্যবাদ যাত্রা করবে। জয়সওয়াল বলেন, জোটের প্রতিটি দল প্রথমে নিজেদের বিধায়কদের নিয়ে বৈঠক করে দলের নেতৃত্ব নির্বাচন করবে। এরপর যৌথ বৈঠকে এনডিএর নেতা নির্বাচিত হবেন। এ সংক্রান্ত সময়সূচি এবং অন্যান্য বিষয় কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দেবে বলেন তিনি। বিজেপি শীঘ্রই পর্যবেক্ষক নিয়োগ করবে, যারা বিধায়কদের সঙ্গে আলোচনা করে দলের নেতা নির্বাচন করবেন। একই প্রক্রিয়া অনুসরণ করবে জেডিইউর বিধায়ক দল সোমবার বসবে। বিজেপি, লোক জনশক্তি পার্টি, হিন্দুস্তান আওয়ামী মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চাও পৃথকভাবে বৈঠক করবে। অপরদিকে বিহারে হতাশাজনক ফল ঘোষণার পরদিনই কংগ্রেস নেতৃত্ব এক জরুরি পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে। শনিবার সকালে দিল্লিতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ডাকা হয় একটি সীমিত বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং প্রবীণ নেতা অজয় মাকেন। এই বৈঠকে বিহার নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি, মহাগঠবন্ধনের বিপর্যয় এবং ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ফলাফল যতটা রাজনৈতিক আঘাত দিয়েছে, তার থেকেও বড় ধাক্কা এসেছে সংগঠনের ভিতর থেকে। তাই ভোটের বিশ্লেষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা আঁকতেই খাড়গে দ্রুত এই বৈঠক ডাকেন। বিজেপি এবারের নির্বাচনে 89টি আসনে জিতেছে, যা 2020 সালের তুলনায় যথেষ্ট বেশি। জেডিইউ উঠেছে 85 আসনে, বিপরীতে আরজেডি 75 থেকে নেমে এসেছে 25টিতে। কংগ্রেস লড়েছে 61 আসনে, জিতেছে মাত্র 6টিতে। আগেরবার এই সংখ্যা ছিল 19। এতটাই খারাপ ফল যে দলকে কর্মীদের সামনে স্পষ্ট বার্তা দিতেই হবে। ফল প্রকাশের পর রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে ভোট প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। তিনি জানিয়েছেন, ইন্ডিয়া জোট শীঘ্রই পর্যালোচনা বৈঠকে বসবে। একই সঙ্গে তিনি গণতন্ত্র রক্ষায় আরও সংগঠিত লড়াইয়ের প্রয়োজনীয়তার কথা বলেছেন। এদিকে 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। সেখানে বিহার ভোট চুরি অভিযোগ এবং দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে তর্ক বিতর্ক তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে কংগ্রেসকে সাংগঠনিকভাবে শক্ত অবস্থান নিতে হবে। শাসক জোটের তরফে রাহুলের নেতৃত্ব ঘিরেও চাপ বাড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেসকে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সুস্পষ্ট রণনীতি। কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার আগে নেতৃত্বের মধ্যে একমত হওয়া জরুরি। ঠিক সেই জায়গা থেকেই খাড়গের বাসভবনে এই রুদ্ধদ্বার বৈঠক।
কংগ্রেসের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে বৃন্দাবনী বস্ত্র 2027 সালে আসার সম্ভাবনা আসামে। লন্ডনে মুখ্যমন্ত্রী হিমন্ত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের নিজের হাতে বোনা বৃন্দাবনী বস্ত্র প্রদর্শনের জন্য আসামে নিয়ে আসতে লন্ডন গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। লন্ডন মিউজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে মৌসাক্ষরের কথাও রয়েছে। সব কিছু ঠিকঠাক চললে 2027 সালে রাজ্যে আসতে পারে বৃন্দাবনী বস্ত্র। মহানগরীর খানাপাড়ায় অত্যাধুনিক এক মিউজিয়াম নির্মাণের জন্য ইতিমধ্যেই জমি বরাদ্দ করেছে সরকার। লন্ডন মিউজিয়ামের নির্দেশিকা মেনে জিন্দাল গ্রুপ সেখানে মিউজিয়াম নির্মাণ করবে। শনিবার সকালে লন্ডনে উড়ে গেছেন মুখ্যমন্ত্রী। এর আগে শুক্রবার রাতে ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী বলেন, 500 বছরের পুরনো বৃন্দাবনী বস্ত্র স্বচক্ষে দেখতে পায়নি আসামের প্রজন্মের পর প্রজন্ম। যারা লন্ডন প্যারিসে গিয়ে দেখতে পেয়েছেন তাদের কথা ভিন্ন। আমি নিজে কয়েক বছর আগে লন্ডনে গিয়ে দেখে এসেছি বৃন্দাবনী বস্ত্র।